জোরে ক্ষুধা লেগেছে। আমি সকাল থেকে কিছুই খাইনি। মাও জঙ্গলে কাঠ আনতে গেছে। এখন আমি কি করব? একটা কাজ করি, মাসির বাড়ি যাই। মাসি নিশ্চয়ই আমাকে কিছু না কিছু খেতে দেবে। মতি, তুমি এখানেই থাকো। মাসি তোমাকে পছন্দ করে না, তোমাকে দেখলে রেগে যাবে। ও, আমার ভিখারি বোনের মেয়ে এসেছে, নিশ্চয়ই আবার কিছু চাইতে এসেছে। আজ এমন ব্যবস্থা করব যেন চিরদিনের জন্য আমার পথের কাঁটা সরে যায়। মাসি, মাসি, আমার খুব ক্ষুধা লেগেছে, একটু খেতে দাও না। মা জঙ্গলে কাঠ আনতে গেছে, ততক্ষণ তোমার বাড়িতে একটু খেয়ে নি। আচ্ছা দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য লাড্ডু নিয়ে আসছি। সত্যি লাড্ডু? অনেক দিন ধরে লাড্ডু খাইনি, কিন্তু ভালো বড় বড় লাড্ডু আনবে, আর অনেকগুলো আনবে। সুধা ঘরে গিয়ে বিষ মেশানো লাড্ডু নিয়ে আসে। এই নাও, আর শোনো, সবগুলো খেয়ে ফেলবে, একটাও যেন না থাকে। হ্যাঁ মাসি, সব খেয়ে নেব, তুমি এত ভালোবেসে দিয়েছো। চম্পা লাড্ডু খেতে যাবে, ঠিক তখনই মতি দৌড়ে এসে লাড্ডুগুলো ফেলে দেয়। হে, কি করলে মতি? মাসি আমাকে এত আদর করে লাড্ডু দিয়েছিল, আর তুমি সব ফেলে দিলে। তুমি খুব দুষ্টু হয়ে গেছো, আমার কথা একদম শোনো না। আমি মাকে তোমার নামে অভিযোগ করব। ধুর, এই গাধাটা আমার সব পরিকল্পনা নষ্ট করে দিল। চম্পা যদি লাড্ডু খেত তাহলে আজই মারা যেত, সব শেষ করে দিল। মাসি, আমাকে ক্ষমা করে দাও, আর মতিকেও ক্ষমা করে দিও। ওর নিশ্চয়ই লাড্ডু খেতে ইচ্ছে করেছিল, তাই দৌড়ে এসে ফেলে দিয়েছে। ও ইচ্ছে করে করেনি। মতি জোর করে চম্পাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আজ তো বেঁচে গেলি, কিন্তু পরের বার এলে আর আমার হাত থেকে রক্ষা পাবি না। কি হয়েছে বন্ধু, তুমি এত রেগে আছো কেন? আমি তো শুধু খেতে গিয়েছিলাম, আর তুমি মাসির এত দামি লাড্ডু নষ্ট করে দিলে। এটা একদম ঠিক করনি। এদিকে মা কাঠ নিয়ে বাড়ি ফেরে। কি হয়েছে মা, কোথায় গিয়েছিলে? দেখো, আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে এসেছি। এখন তোমার জন্য গরম গরম রুটি বানিয়ে দিচ্ছি। এসো, বসো। মা, সবার বাবা আছে, কিন্তু আমার বাবা কোথায়? আমিও বাবার সঙ্গে ঘুরতে যেতে চাই, বাবার সঙ্গে লাড্ডু খেতে চাই, মেলায় যেতে চাই। বলো না মা, আমার বাবা কবে আসবে? এটা শুনে চম্পা কাঁদতে শুরু করে। মা, তুমি কাঁদছো কেন? কেঁদো না, আমি শুধু জানতে চাইছিলাম বাবা কোথায়। মা, তোমার বাবা আর এই পৃথিবীতে নেই। তিনি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন। তুমি যখন জন্মেছিলে, ঠিক সেই সময়ই তোমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। আমাকে ক্ষমা করে দিও মা, আমি চাইলেও তোমার বাবার অভাব পূরণ করতে পারিনি, তোমাকে একটা ভালো জীবনও দিতে পারিনি। আচ্ছা মা, কেঁদো না, আমি আর কখনো বাবার কথা জিজ্ঞেস করব না। কোথায় গিয়েছিলে তুমি? আর চম্পা, এদিকে কোন দিক থেকে এলে? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি তো জানো, এই পাড়ায় একা মায়ের মেয়ে যদি দেরি করে তাহলে খুব ভয় লাগে। ভয়ের কিছু নেই মা, আমি শুধু মাসির বাড়িতে গিয়েছিলাম, আর মতি আমার পিছু পিছু সেখানেও চলে গিয়েছিল। আমাকে কিছুই খেতে দিল না। মাঝে মাঝে ভাবি ও গাধা নাকি আমার ছায়া।
চম্পা, আমার সোনা মেয়ে, তুমি আর কখনো ওখানে যেও না। কেন মা? মাসি তো তোমারই বোন। এখন কি বোনেদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, সে আমার বোন, কিন্তু এখন আমাদের মধ্যে শুধু রক্তের সম্পর্ক আছে। আমাদের মাঝখানে ধনী গরিবের বিশাল দেয়াল দাঁড়িয়ে গেছে। সে বড়লোকের বাড়ির বউ, আর আমি একজন গরিব বিধবা। আমার দারিদ্র্য সে সহ্য করতে পারে না। তার বাড়ির চাকচিক্যের মাঝে আমার ছায়াটুকুও তার ভালো লাগে না। তাই মা, তুমি আর ওখানে যেও না। মা ভুল বলছে। মাসি তো আমাকে খুব ভালোবাসে। আমি যখনই যাই আমাকে কিছু না কিছু খেতে দেয়। আমার মাথায়ও আদর করে হাত বুলিয়ে দেয়। জানি না মা কেন মাসিকে এত অপছন্দ করে। কয়েকদিন কেটে যায়। মতি সবসময় চম্পার পাহারা দেয়। এই মতিটাও না, সারাক্ষণ আমার পেছনেই লেগে থাকে। আমি মাসির কাছে কিভাবে যাব? আজও নিশ্চয় মাসি অনেক ভালো কিছু রান্না করেছে। আর আমাদের বাড়িতে সেই রুটি আর পাতলা ডাল। মাসির বাড়িতে কত রকমের মজার খাবার হয়। আজ যাই হোক, আমি মাসির বাড়ি যাবই। চম্পা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে মাসির বাড়িতে যায়। এসেছো চম্পা? আমি তো অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। আজ এত দেরি করলে কেন? মাসি, ওই মতি আমাকে আসতেই দিচ্ছিল না। অনেক কষ্টে ওর হাত থেকে পালিয়ে এসেছি। আজ তো চিরদিনের মতোই ওর হাত থেকে মুক্তি পেয়ে যাবি চম্পা। কারণ আমি গরিব, আর গরিবদের ঘৃণা করি। দাঁড়াও, আমি তোমার জন্য খুব মজার কিছু নিয়ে আসছি। সুধা ঘরে গিয়ে লাড্ডুতে বিষ মিশিয়ে ফিরে আসে। আগেরবার মতি ওকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু আজ আর বাঁচতে পারবে না। এই লাড্ডুই হবে ওর জীবনের শেষ স্বাদ। বাইরে এসে দেখে চম্পানি। আরে, একটু আগেও তো এখানেই ছিল, কোথায় গেল? কি হয়েছে মতি? তুমি আমাকে মাসির কাছে যেতে দাও না কেন? উনি আমাকে কত ভালোবাসেন। আমার জন্য লাড্ডুও এনেছিলেন। তুমি এমন করো কেন? তুমি তো আমার বন্ধু, তাই না? ঠিক তখনই সীমার বাড়ির দরজায় গ্রামের মহাজন এসে দাঁড়ায়। সীমা, আমি এসেছি। শেঠজি, আপনি এখানে? তোমার স্বামী আমার কাছ থেকে ঋণ নিয়ে গিয়েছিল। সে তো আর ফিরে আসবে না। অনেক মাস ধরে আমি চুপ করে আছি, কারণ তোমার মাথায় ছোট্ট একটা মেয়ের দায়িত্ব আছে। কিন্তু ধৈর্যেরও একটা সীমা আছে। এখন আমার টাকা ফেরত চাই। শেঠজি, আমার ওপর দয়া করুন। স্বামী মারা যাবার পর আমার জীবন যেন থেমে গেছে। একাই এই মেয়েকে মানুষ করছি। যা রোজগার করি তাতে শুধু ওর পেটটাই কোনো মতে ভরে। কিন্তু ভগবানের কসম, আমি আপনার সব টাকা শোধ করে দেব। শুধু আমাকে একটু সময় দিন। ঠিক আছে, আর একটা উপায় আছে। যদি টাকা শোধ করতে না পারো, তাহলে আমাকে বিয়ে করে নাও। তোমার জীবনও ভালো হয়ে যাবে, আমিও একা। তারপর তোমার আর কোনো কষ্ট থাকবে না। শেঠজি, আপনি এসব কি বলছেন? আমি আজও আমার স্বামীর স্মৃতি নিয়েই বেঁচে আছি। আমি প্রতিজ্ঞা করেছি জীবনে আর কখনো অন্য কোনো পুরুষের হাত ধরব না। আমার এই মেয়েটাই সেই প্রতিজ্ঞার স্মৃতি। আমি ক্ষুধা সহ্য করতে পারি, দারিদ্র্য সহ্য করতে পারি, ঋণের বোঝাও সহ্য করতে পারি, কিন্তু আমার দেওয়া কথা কখনো ভাঙতে পারবো না। সত্যি তুমি খুব ভালো একজন নারী সীমা। ঠিক আছে, তোমাকে আর কয়েকদিন সময় দিচ্ছি, কিন্তু সময় মতো আমার টাকা ফিরিয়ে দেবে। আর আমি যা বলেছি সেটা মনে কষ্ট নিও না। আমি শুধু একটা প্রস্তাব দিয়েছিলাম। তারপর মহাজন সেখান থেকে চলে যায়।
মা, উনি কে ছিলেন? আর তুমি এত মন খারাপ করে আছো কেন? কিছু না মা, উনি টাকা নিতে এসেছিলেন। খুব শিগগিরই টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক তখনই সেখানে সীমার মা গোমতী চলে আসে। আমার মেয়ে সীমা, কেমন আছিস? আর আমার নাতনি চম্পা। ওরে আমার সোনা, তুই তো অনেক বড় হয়ে গেছিস। মা, আপনি এখানে কেন এসেছেন? যদি সুধা দিদি জানতে পারে তাহলে আপনাকে অনেক অপমান করবে। আপনি দয়া করে চলে যান। কি করব বল? আমি তো মা, তোদের না দেখে আমার মন মানে না। দেখ, তোদের জন্য ক্ষীর বানিয়ে এনেছি। সত্যি নানি, তুমি আমার জন্য ক্ষীর এনেছো? আমি তো ক্ষীর খুব ভালোবাসি, তাড়াতাড়ি দাও না। না মা, আমি রান্না করে রেখেছি, তুমি সেটাই খাবে। মা, এই ক্ষীরটা ফিরিয়ে নিয়ে যান। যদি দিদি জানতে পারে তাহলে আবার ঝামেলা করবে। সীমা, সুধা যা খুশি করুক, তুইও তো আমার মেয়ে। আর এই ছোট্ট মেয়েটা আমার নাতনি। অন্তত ওকে আমার হাতের মিষ্টি একটু খেতে দে। তোদের দুই বোনের এই দূরত্বের কষ্ট আমি প্রতিদিন সহ্য করি। আমার মন আর এই যন্ত্রণা সহ্য করতে পারে না। নানি, আজ সকালেও আমি মাসির বাড়ি গিয়েছিলাম, কিন্তু মাসি আমাকে ঘরে ঢুকতে দেয়নি। বলেছিল বাইরে দাঁড়িয়ে থাকতে। সে নাকি আমার জন্য লাড্ডু নিয়ে আসবে। হে ভগবান, সুধা এখন একটা নিষ্পাপ শিশুকেও ঘৃণা করতে শুরু করেছে। জানি না তোদের দুজনের এই অভিমান কবে শেষ হবে, কবে তোদের আবার একসঙ্গে হাসতে দেখব। আমার জীবদ্দশায় সেই স্বপ্নটা কি আর পূরণ হবে? মা, আর বলবেন না। আপনি এখন চলে যান। যদি দিদি এসে পড়ে তাহলে ভালো হবে না। আর এত দুশ্চিন্তা করবেন না, এতে আপনার শরীর আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি ধনী গরিবের ভেদাভেদ করি না। তোরা দুজনই আমার কাছে সমান। আর আমার এই আদরের নাতনিটার ভালো করে খেয়াল রাখিস। গোমতী ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। চম্পা, সামনে থেকে নানি যদি তোমার জন্য কিছু নিয়ে আসে, তুমি খাবে না। কেন মা? নানি তো খুব ভালো। কারণ তোমার মাসি আমাদের একদম পছন্দ করে না। সে চায় না আমরা তাদের পরিবারের কাছাকাছি যাই। এখন যাও, ঘুমিয়ে পড়ো, তোমারও বিশ্রাম দরকার। চম্পা মন খারাপ করে ঘরের ভেতরে চলে যায়। মতি, আমি জানি তুমি চম্পাকে খুব ভালোবাসো, তাই তাকে সুধা দিদির বাড়িতে যেতে দাও না। কিন্তু চম্পা এখনো ছোট, সে তোমার এই ভালোবাসা আর চিন্তা বুঝতে পারে না। তবে আমি জানি তুমি আমার সত্যিকারের বন্ধু। তুমি কখনোই আমার মেয়েকে কোনো বিপদের মুখে পড়তে দেবে না। যাও, এবার তুমিও ঘুমিয়ে পড়ো। কাল ভোরে আমাদের জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনতে হবে। তারপর সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পাবো তা দিয়েই তো আমাদের সংসার চলবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি খুব ভালো মনের। এবার তুমিও বিশ্রাম নাও। তুমিই তো আমার একমাত্র ভরসা। আমার স্বামী চলে যাওয়ার পর তোমাকে ছাড়া আমি কিভাবে একা চম্পা আর এই সংসারের দায়িত্ব সামলাতাম। তোমার কারণেই আজও সব কিছু কোনোভাবে চলছে। মা, এত রাতে কোথা থেকে আসছো? কোথায় গিয়েছিলে? আরে মা, কোথাও না, পাশের বাড়ির কয়েকজন মহিলার সঙ্গে গল্প করতে গিয়েছিলাম। গল্প করতে করতে সময় কেটে গেছে। না মা, তুমি পাশের বাড়িতে যাওনি। আমি সব জায়গায় তোমাকে খুঁজে এসেছি। সত্যি করে বলো, কোথায় গিয়েছিলে? সুধা, তুই সব সময় একটা কথাই ধরে বসে থাকিস। এমনি একটু বেরিয়েছিলাম, এত বড় কোনো ব্যাপার নয়।
আরে, এ তো তোমার মা। কোথাও যেতে হলে কি তোমার অনুমতি নিয়ে যাবে? তোমার চেয়ে বড় মানুষ। এবার এসব নিয়ে আর কথা বাড়িও না। আচ্ছা মা, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। নিশ্চয়ই মা সীমার কাছে গিয়েছিল, আমার বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে ওদের দিয়েছে। আর সহ্য করতে পারছি না, এবার এমন কিছু করতে হবে যাতে সীমার চম্পাকে এই গ্রাম থেকেই তাড়িয়ে দিতে পারি। চম্পা, আজ তুমিও আমাদের সঙ্গে জঙ্গলে চলবে। কাঠ কাটতে হবে। সত্যি মা, আমিও তোমার সঙ্গে যাব? অবশ্যই যাবে। মতিও আমাদের সঙ্গে যাবে। আমরা সবাই একসঙ্গে যাব। তুমি তো সব সময় বলো আমি তোমাকে কোথাও নিয়ে যাই না। আজ তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মা, আমি খুব খুশি। আমি অবশ্যই তোমার সঙ্গে যাব। তিনজন জঙ্গল থেকে কাঠ কেটে ফিরছে, ঠিক তখনই সুধার সঙ্গে দেখা হয়। আরে সীমা, দেখছি এখনো সেই গরিবের মতোই জীবন কাটাচ্ছ। এই গাধাটার ভরসায় আর কতদিন চলবে? লোকে ঠিকই বলে ভাগ্যই সবকিছু। আমরা দুজন একই মায়ের সন্তান, অথচ আমি বড়লোকের বাড়ির বউ আর তুমি স্বামীহারা এক গরিব নারী। দিদি, আমার জন্য এত চিন্তা করার দরকার নেই। মতি মানুষের চেয়েও ভালো বন্ধু। ওর উপর ভরসা করেই আমি আর আমার মেয়ে নিরাপদে আছি। জানোয়ার কখনো মানুষের মতো বিশ্বাসঘাতকতা করে না। মানুষ অহংকারেই নিজের সম্পর্ক ভুলে যায়, কিন্তু পশু সবসময় বিশ্বস্ত থাকে। তাকে এক টুকরো রুটি দিলেও সে সারা জীবন তোমার পাশে থাকে। দেখো তো, অবস্থা ভিখারির মতো, অথচ কথা বলে যেন রানী। এর এই অহংকার ভাঙতেই হবে। এরপর সুধা রাগ করে সেখান থেকে চলে যায়। মা, তুমি মাসির সঙ্গে এভাবে কথা বললে কেন? উনি তো তোমার বড় বোন। কেউ কি নিজের বোনের সঙ্গে এমন ভাবে কথা বলে? মা, তুমি এখনো ছোট, সবকিছু বুঝবে না। সে আমার বোন ঠিকই, কিন্তু সে আমাকে শত্রুর থেকেও বেশি ঘৃণা করে। চলো এখান থেকে যাই। মনে রেখো, এই পৃথিবীতে মতি ছাড়া আমাদের আর কেউ নেই। ওই শুধু আমাদের ভালো মন্দের কথা ভাবে। কিন্তু নানিও তো আমাদের খুব ভালোবাসে। হ্যাঁ, নানি আমাদের খুব ভালোবাসে, কিন্তু সেও তোমার মাসির চাপে আছে। যদি আমাদের পক্ষ নিয়ে কিছু বলে, তাহলে তোমার মাসি নানিকেও বাড়ি থেকে বের করে দেবে। তখন বলো তো আমরা কিভাবে নানির খেয়াল রাখব? নানির শরীরও ভালো থাকে না। আমরা নিজেরাই অনেক কষ্টে দুবেলা খাবার জোগাড় করি, তাহলে ওনার দেখাশোনা কিভাবে করব? তাই নানি আমার পরিস্থিতি বোঝেন বলেই দিদির বাড়িতেই থাকেন। ঠিক তখনই সেখানে কোথা থেকে যেন মনোরমা চলে আসে। মালকিন, আপনি এখানে বসে আছেন? আর আপনার বোন তো পুরো গ্রাম ঘুরে ঘুরে কাজ খুঁজছে। কি বলছো তুমি? মালকিন, দুদিন আগে আমি গ্রাম থেকে ফিরছিলাম। তখন আপনার বোনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম একজন মহাজন টাকা চাইতে এসেছিল। সে খুব অপমান করল, এমনকি আপনার বোনকে বিয়ের প্রস্তাবও দিল। আমি নিজের কানে সব শুনেছি। আপনাকে বলবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম। আজ মনে পড়ে গেল। আপনার বোনের অবস্থা খুবই খারাপ। ও আমার বোন নয়। মালকিন,
রক্তের সম্পর্ক কখনো অস্বীকার করা যায় না। আপনারা একই মায়ের সন্তান। আপনি মানুন আর নাই মানুন, তিনি আপনারই বোন। আমি তোমাকে একটা কাজ করতে বলবো, করবে? কাজটা ঠিকমতো করলে তোমাকে অনেক টাকা দেব। সত্যি মালকিন, আমাকে অনেক টাকা দেবেন? বলুন কি করতে হবে, আমি রাজি আছি। পরের দিন সকালে গোমতী কাঁদতে কাঁদতে সীমার বাড়িতে আসে। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? সব ঠিক আছে তো? মা, সুধা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছো মা? সুধা দিদি তোমাকে বাড়ি থেকে বের করে দেবে কেন? তিনিই তো তোমাকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন যাতে তুমি আরামে থাকতে পারো। আমাকে বের করে দিয়েছে কারণ আমার শরীর ভালো থাকে না, আমি অসুস্থ হয়ে পড়েছি। সে বলেছে আমি নাকি এখন তার জন্য বোঝা। মনে আছে বিয়ের আগে সুধা কত ভালো মেয়ে ছিল, তোদের দুজনের মধ্যে কত ভালোবাসা ছিল। সীমা, কি করছো? চলো, ঘরের কাজ শেষ করতে হবে, তারপর মায়ের জন্য ওষুধও আনতে হবে। হ্যাঁ দিদি, আমি মায়ের ওষুধ নিয়ে এসেছি। মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোদের দুজনের ভালোবাসা দেখে সবাই বলতো, দেখো দুই বোনের মধ্যে কত মায়া। সবাই দোয়া করত যেন তোদের সম্পর্কে কারোর নজর না লাগে। আর শোন সুধা, আজ তোমাকে দেখতে পাত্রপক্ষ আসবে। এবার নিশ্চয়ই তোমার বিয়ে ঠিক হবে। অবশ্যই হবে। আমাদের সুধা দিদি এত ভালো, তাকে কি না পছন্দ করবি? সুধার গায়ের রং একটু চাপা, কিন্তু আপনাদের ছোট মেয়ে সীমা খুব সুন্দর। আমরা সীমাকেই খুব পছন্দ করেছি। যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরা সীমাকেই আমাদের বাড়ির বউ করতে চাই। না মা, আগে আমার বড় মেয়ে সুধার বিয়ে হবে, তারপর সীমার কথা ভাবব। ঠিক আছে, যখন সীমার বিয়ে দিতে চাইবেন আমাদের খবর দেবেন। আমরা সীমাকেই আমাদের পুত্রবধূ করতে চাই, কিন্তু সুধাকে নয়। তাকে আমাদের পছন্দ হয়নি। সীমার জন্য আমার পঞ্চম সম্বন্ধও ভেঙে গেল। এত সুন্দর হওয়া সত্ত্বেও কেউ আমাকে পছন্দ করে না। সেই দিন থেকেই সীমার প্রতি আমার গভীর ঘৃণা জন্মেছে। কি হয়েছে মা? কেন এমন করে চুপ করে আছো? কি হয়েছে মা? এত মন খারাপ করে আছো কেন? ওদেরই চোখে সমস্যা ছিল, দেখবে এর থেকেও ভালো পাত্র তোমার জন্য আসবে। কিছু না মা, আমার জীবনটাই যেন নষ্ট হয়ে গেছে। আমি চাই আগে সীমার বিয়ে হয়ে যাক, তারপর আমি নিজের জন্য ভালো পাত্র খুঁজে নেব। এসব কি বলছো? বড় মেয়ে ঘরে বসে থাকবে আর ছোট মেয়ের আগে বিয়ে হবে? এটা কি কখনো হয়? মা, আমার জন্য যত পাত্র আসে সবাই শেষ পর্যন্ত সীমাকেই পছন্দ করে, তাই আগে ওর বিয়ে দিয়ে দাও, আমি পরে করব। আর সহ্য করতে পারছি না, ওকে দেখলেই আমার হিংসা হয়। ঠিক আছে দিদি, আপনার যেমন ইচ্ছা, আমার কোনো আপত্তি নেই। শুধু আমাকে ঘৃণা করবেন না, আমি আপনাকে খুব ভালোবাসি। সুধা, শোন, তোমার জন্য খুব বড়লোক পরিবারের একটি বিয়ের সম্বন্ধ এসেছে। সত্যি মা? ঠিক আছে, আমি রাজি। ছেলে যেমনই হোক, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু বড় লোকের বাড়িতে বিয়ে করতে চাই, আরাম আয়েশে জীবন কাটাতে চাই। আর গরিবের মতো জীবন আমি আর চাই না। আগের তিনটে সম্বন্ধ ভেঙে গেছে, এবার শুধু আমার বিয়েটা হয়ে গেলেই হলো। তবে শুনেছি
ছেলেটা ভালো হলেও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। কোনো সমস্যা নেই মা, চিকিৎসা করালে সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু বিয়ের আয়োজন শুরু করুন। কয়েকদিনের মধ্যেই সুধার বিয়ে এক ধনী পরিবারে হয়ে যায়, আর সীমার বিয়ে হয় একটি গরিব পরিবারে। এভাবেই 1 মাস কেটে যায়। 1 মাস পর সুধা প্রথমবারের মতো বাবার বাড়িতে আসে। মা, অনেক দিন পর এলাম, সবাই ভালো আছো তো? হ্যাঁ মা, সবাই ভালো আছি। শুধু তোকে খুব মনে পড়ছিল। এতদিন ধরে তোর কোনো চিঠি নেই, কোনো খবরও নেই। মা, এখন আমি বড় লোকের বাড়ির বউ, আমার কোনো কিছুর অভাব নেই। এই গরিবের জীবন তোমার আর কাটাতে হবে না। তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়িতেই থাকবে। দিদি, মা আমার কাছেই থাকুক না, এখানে তো সব ঠিকই আছে। চুপ করো সীমা, তুমি গরিব ঘরের বউ, তুমি কিভাবে মায়ের ভালোভাবে দেখাশোনা করবে? আমি ধনী, আমি মায়ের সব দায়িত্ব নেব। মা, তুমি আমার সঙ্গে চলো, আর কোনো চিন্তা করো না। সুধা গোমতীকে সঙ্গে নিয়ে চলে যায়। মা, পুরনো কথা ভুলে যাও, যা হয়ে গেছে তা নিয়ে আর ভেবে কি লাভ। এসো, বসো, আমি তোমার জন্য কিছু খেতে নিয়ে আসছি। পরদিন সকালে পুরো গ্রামে হইচই পড়ে যায়। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে পর্ব 2 লিখে কমেন্ট করো। পরদিন সকালে পুরো গ্রামে হইচই পড়ে যায়। আরে শুনেছো, সুধার বাড়ির সবচেয়ে দামি হারটা নাকি চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমিও শুনেছি। ওদের বাড়িতে বহু পুরনো বংশ পরম্পরায় পাওয়া এক অমূল্য হার ছিল, কিন্তু এত নিরাপত্তার মধ্যেও সেটা চুরি হলো কি করে? এটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করেই করেছে। ওদের বাড়িতে ওই অমূল্য হার আছে সেটা তো সবাই জানতো না। যে জানতো সেই চুরি করতে পারে, নইলে এমন সাহস কার আছে যে বড় লোকের বাড়িতে ঢুকে বংশের এত দামি হার চুরি করবে? আমার তো মনে হচ্ছে এটা হয়তো সুধার বোন সীমারই কাজ। সীমা তো খুব গরিব, স্বামীও নেই, হয়তো টাকার অভাবে ওই হারটা চুরি করেছে। না না, নিজের চোখে কিছু না দেখে কারো নামে এমন অভিযোগ করা ঠিক নয়। এভাবে পুরো গ্রামে মিথ্যা গুজব ছড়িয়ে পড়বে। ঠিক তখনই মনোরমা দৌড়ে সীমার বাড়িতে আসে। সীমা আপা, কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু তুমি এত দৌড়ে এলে কেন? আপনার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। কি বলছো তুমি? আমি চুরি করব? এটা কখনোই হতে পারে না। আপনার দিদির বাড়ির সবচেয়ে দামি বংশের হার চুরি হয়েছে। তিনি বলছেন আপনিই সেটা চুরি করেছেন, কারণ আপনার সংসারের অবস্থা খুব খারাপ, তাই এখন আপনার বাড়িতে তল্লাশি হবে। সবাই বলছে হারটা এখানেই আছে। এসব কি বলছো? আমার মেয়ে কোনো হার চুরি করেনি। আমি তো সারা রাত ওর সঙ্গেই ছিলাম। তাহলে এমনটা কিভাবে সম্ভব? তোমরা মিথ্যা কথা বলছো। এখান থেকে চলে যাও। তারপর মনোরমা সেখান চলে যায়। এ কি হচ্ছে? দিদি আমার ওপর এত বড় অপবাদ দিল। এখন কি হবে? গ্রামের মানুষও ওর কথাই বিশ্বাস করছে। ভয় পাস না মা, তুই কোনো চুরি করিসনি, তাহলে ভয়ের কি আছে? আমি তোর মা, তোকে আমি খুব ভালো করেই চিনি। সুধা রাগের মাথায় যে কোনো কিছু করতে পারে। সে মিথ্যা অভিযোগ করছে, কিন্তু আমি এটা হতে দেব না। কিছুক্ষণ পর সুধা গ্রামবাসীদের নিয়ে সীমার বাড়িতে আসে। দিদি, আমি আপনার হার চুরি করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা। দয়া করে আমার কথা বিশ্বাস করুন। তুই আমার হার চুরি করেছিস। আমি ধনী, তুই গরিব। আমার সুখ সমৃদ্ধি দেখে তোর হিংসা হয়। তোর মেয়েও প্রায়ই আমার বাড়িতে খাবার চাইতে আসতো। নিশ্চয়ই তুই তাকে পাঠাতিস।
ওর কাছ থেকে সব খবর জেনে তুই এই চুরি করেছিস। আজ সবার সামনে তোর আসল মুখোশ খুলে দেব। এতদিন ধরে যে সতী সাধ্বীর অভিনয় করছিস, আজ সব শেষ হয়ে যাবে। না দিদি, আমি কিছুই চুরি করিনি, দয়া করে আমার কথা বিশ্বাস করুন। আমারও মনে হচ্ছে হারটা তুইই চুরি করেছিস। তোর স্বামী নেই, তাই আগেই সন্দেহ হয়েছিল, কিন্তু প্রমাণ ছাড়া কিছু বলিনি। এখন যখন তোর নিজের দিদিই বলছে, তখন নিশ্চয়ই তুই চোর। খুবই নিচু কাজ করেছিস। তোর মৃত স্বামীর আত্মা আজ কত কষ্ট পাচ্ছে। আমি সত্যিই নির্দোষ। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি কোনো চুরি করিনি। আজ সব সত্যি প্রকাশ পাবে। গ্রামবাসীরা, তোমরা ওর বাড়ি তল্লাশি করো। হার যদি ওর কাছেই থাকে, তাহলে সবাই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা বলছে। গ্রামবাসীরা সীমার পুরো বাড়ি তল্লাশি শুরু করে। সবকিছু আমার পরিকল্পনা মতোই হচ্ছে। এবার চুরির অপবাদ দিয়ে সীমা আর চম্পাকে এই গ্রাম থেকে চিরদিনের জন্য বের করে দেব। ওদের মতো গরিব আত্মীয় থাকলে আমার সম্মান নষ্ট হয়। অনেকক্ষণ তল্লাশি করার পরও কিছুই পাওয়া যায় না। সুধা, আমরা পুরো বাড়ি খুঁজে দেখেছি, কিন্তু কোথাও কোনো হার পাওয়া যায়নি। তাহলে নিশ্চয়ই ও হারটা কোনো মহাজনের কাছে বিক্রি করে দিয়েছে। মা, আপনি চুপ করুন। আপনি সব সময় সীমার পক্ষই নেন, কিন্তু এবারও যদি চুরি করে থাকে, তাহলে আমি ওকে কোনোভাবেই ছাড়ব না। গ্রামের মানুষ, আপনারাই আমাকে বিচার দিন। ও আমার সর্বনাশ করে দিয়েছে। এখন শ্বশুর বাড়ির লোকেরাও আমাকে অপমান করবে। এমন চোরকে আমাদের গ্রামে রাখা যায় না। সীমা, তোমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ঠিক বলেছে, চোরের এই গ্রামে থাকার কোনো অধিকার নেই। গ্রামবাসীরা জোর করে সীমা, চম্পা ও গোমতীকে গ্রাম থেকে বের করে দিতে থাকে। ঠিক তখনই মতি দৌড়ে এসে বাড়ির বাইরে একটি গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করে। কি হয়েছে মতি? ওখানে মাটি খুঁড়ছো কেন? ফিরে এসো, এমন করো না। না, মতি কি জেনে গেল হারটা কোথায় লুকানো আছে? মতি যদি ওখানে মাটি খুঁড়ছে, তাহলে নিশ্চয়ই কিছু আছে। মাটি সরাতেই সেখানে লুকিয়ে রাখা হারটি বেরিয়ে আসে। আরে, হারটা তো এখানেই। দেখেছ, সীমাই হার চুরি করে গাছের নিচে পুঁতে রেখেছিল। দিদি, আপনি কি বলছেন? আমি যদি সত্যিই চুরি করতাম, তাহলে নিজের বাড়ির ভেতরে রাখতাম, গাছের নিচে পুঁতে রাখতাম কেন? আমি কোনো চুরি করিনি। আপনি আমার ওপর মিথ্যা অভিযোগ করছেন। ভগবানের দোহাই, এমন করবেন না। যেমন মা তেমন মেয়ে। তোর মেয়েও একদিন চোর হবে। ও তো প্রায়ই আমার বাড়িতে খাবার চাইতে আসতো। সুযোগ বুঝে হার চুরি করে এখানে লুকিয়ে রেখেছে। তাই তোরা দুজনেই চোর। এই গ্রাম থেকে বের হয়ে যা। হ্যাঁ, বের হয়ে যাও। তোমাদের এখানে থাকারও অধিকার নেই। ভগবানের দোহাই, এমন করবেন না। আমি আপনাদের পায়ে পড়ছি। আমার ছোট্ট মেয়েটার কথা ভাবুন। আমরা কোথায় যাব? ঠিক তখনই মনোরমা সামনে এগিয়ে আসে। যথেষ্ট হয়েছে। আপনারা আর এই অসহায় মানুষটার ওপর অত্যাচার করবেন না। এই মনোরমা, কি বলছো তুমি? আজ আমি সব সত্যি বলবো। হারটা সীমা চুরি করেনি। সুধা মালকিন নিজেই গাছের নিচে হারটা পুঁতে রেখেছিলেন, যাতে সীমার নামে চুরির অপবাদ দেওয়া যায়। আমি নিজের চোখে সব দেখেছি। শুধু তাই নয়, উনি নিজের মায়ের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেন। নিজের গরিব বোনকে নিয়ে লজ্জা পান। তাই সীমাকে সবার চোখে অপমান করে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন। আর এই নিষ্পাপ চম্পাকে, মালকিন ওকে এতটাই ঘৃণা করেন যে বহুবার বিষ মেশানো লাড্ডু খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু মতি প্রতিবারই চম্পাকে বাঁচিয়ে দিয়েছে। ওই লাড্ডু খেতে দেয়নি। এই পুরো ষড়যন্ত্রে আমিও জড়িয়ে পড়েছিলাম, কিন্তু আর পারছি না। একজন নির্দোষ মানুষের ওপর এত অন্যায় আমি আর চুপচাপ দেখে যেতে পারি না। কি হচ্ছে এসব? মনোরমা যা বলেছে সেটা কি সত্যি? সত্যি করে বলো, না হলে কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, আমি সব স্বীকার করছি।
আমি রিমাকে খুব হিংসা করতাম। মা সবসময় রিমার কথাই বলতেন, তারই প্রশংসা করতেন। বাড়িতে ভালো কিছু রান্না হলে সেটাও রিমাকেই দিয়ে দিতেন। আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারতাম না। আমার বাড়ি কি ভিখারিদের আশ্রয়স্থল? ওর স্বামী মারা গেছে, তাতে আমি কি করব? আমার সব টাকা কি ওদের পেছনেই খরচ করব? তাই আমি ওর সঙ্গে এমন করেছি। ছি, তোমাকে আমার মেয়ে বলতে আজ ঘৃণা হচ্ছে। যদি জানতাম তুমি এমন নিষ্ঠুর হবে, তাহলে জন্মের সময়ই তোমাকে মেরে ফেলতাম। এই কথা বলেই গোমতী হাউমাউ করে কেঁদে উঠলেন। ছি ছি ছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। একটা মেয়ের মনে নিজের বোনের প্রতি এতটা ঘৃণা কিভাবে জন্মাতে পারে? বলো তো, রিমা তোমার কি ক্ষতি করেছিল? শুধু হিংসার বশে তুমিও কি চুরির মিথ্যা অপবাদ দিয়ে সবার সামনে অপমান করলে? সত্যি আমরা খুব বড় ভুল করেছি। না জেনে রিমা আর তার মাকে কত খারাপ কথা বলেছি। আমাদেরই ভুল হয়েছে। শুধু ওরা গরিব বলে আমরা তোমার কথাই বিশ্বাস করে নিয়েছিলাম। এটা খুবই অন্যায় হয়েছে। আমাদের গ্রামে এমন আচরণ কখনোই মেনে নেওয়া হবে না। তুমি নিজের বোন আর এতটুকু নিষ্পাপ শিশুকেও ঘৃণা করতে পেরেছ। এই শিশুটিকে যেই দেখবে সেই তাকে ভালোবাসবে, অথচ তুমি তার সঙ্গেও খারাপ ব্যবহার করেছ। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। যদি যেতে চাও চলে যাও, কিন্তু এই বাড়িতে আর তোমার জায়গা নেই। আমাকে ক্ষমা করে দিন। আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। আমি কোথায় যাব? ভগবানের দোহাই লাগে, আমাকে আরেকটা সুযোগ দিন। আমি আর কখনো এমন ভুল করব না। যদি তোমার মা আর তোমার বোন তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে আমিও তোমাকে ক্ষমা করব। সীমা, মা, আমাকে ক্ষমা করে দাও। হিংসার বশে আমি তোমাদের সঙ্গে এত বড় অন্যায় করেছি। আমার এমন করা উচিত ছিল না। মা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি গরিব মানুষকে ঘৃণা করতাম। ছোটবেলা থেকেই আমার মনে এই ভুল ধারণা ছিল। গ্রামের লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করত, তাই আমি এই পথ বেছে নিয়েছিলাম। আমি কথা দিচ্ছি, আজ থেকে আর কখনো এমন করব না। আমি চম্পাকে নিজের সন্তানের মতো ভালোবাসবো। আমাকে ক্ষমা করে দাও। আমার তোমার প্রতি আর কোনো অভিযোগ নেই। তুমি যা করেছো আমি সব ভুলে যেতে চাই। শুধু একটা কথা মনে রেখো, একজন ভালো মানুষ হয়ে বাঁচবে। আমাদের জন্য সেটাই সবচেয়ে বড় সুখ। বলো তো মা, তোমার মনে এমন ভুল ধারণা এলো কিভাবে? তোমরা দুজনই আমার গর্ভের সন্তান। তোমরা আমার দুই চোখের মতো। কেউ কি কখনো এক চোখকে বেশি আর অন্য চোখকে কম ভালোবাসে? আমি সব সময় ভাবতাম তুমি রিমাকেই বেশি ভালোবাসো, আমাকে নয়। কিন্তু আজ বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছিলাম। আমি তোমাকে ক্ষমা করে দিলাম মা। কোনো মাই নিজের সন্তানের ওপর বেশি দিন রাগ করে থাকতে পারে না। আজ থেকে ভালো মানুষ হয়ে বাঁচো, যেন তোমার কারণে আর কারো কোনো কষ্ট না হয়। হ্যাঁ মা, আজ থেকে আমি সব গরিব মানুষকে সম্মান করব, তাদের যত্ন নেব। আমার মনে আর কারো প্রতি কোনো ঘৃণা থাকবে না। আমি জীবনে আর কখনো এমন কাজ করব না। শুধু আমাকে সবাই ক্ষমা করে দিন। খুব ভালো কথা। আজ থেকে আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গরিব ও অসহায় মানুষদের সাহায্য করো। নিজের বোনের খেয়াল রাখবে, আর এই নিষ্পাপ মেয়ে চম্পার সঙ্গেও সব সময় ভালো ব্যবহার করবে। চম্পা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। আজ থেকে আমি তোমাকে নিজের সন্তানের মতো, আবার নিজের ভাগ্নির মতোও ভালোবাসবো। তোমার কোনো কিছুরই অভাব হতে দেব না। তুমি শুধু ভালোভাবে বড় হয়ে ওঠো, সুখে শান্তিতে আমার সঙ্গে থাকবে।
প্রতিদিন আমার কাছে আসবে। আমি তোমার জন্য মজার মজার খাবার রান্না করে খাওয়াবো। কয়েকদিন পর গ্রামের সবাই সুধার পরিবর্তন নিজের চোখে দেখতে পেল। সুধা এখন রিমা আর চম্পার সঙ্গে খুব ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে বসবাস করতে লাগলো।